দুধ খাওয়ানো নিয়ে একটা তাদের উঠে যাওয়া নিয়ে একটা যে বিতর্ক তৈরি হয়েছে। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল বক্তব্য রেখেছেন, শুনলাম। খুব স্পষ্টভাবে জানাই মাননীয় মন্ত্রীর প্রতি পূর্ণ সম্মান জানাই। ফুটপাত পথচারীর জন্য ফুটপাত পরিষ্কার রাখা উচিত, এগুলো আমরাও সমর্থন করি। ফুটপাত পরিষ্কার রাখা উচিত, মানুষের হাঁটতে সুবিধা হয়। কিন্তু আমাদের মতো আর্থসামাজিক পরিস্থিতিতে কাঠামোয় গোটা দেশে, এমনকি আজকের দুনিয়ায় উন্নত পশ্চিমী দেশগুলো, উন্নত পশ্চিমী শহরগুলোতেও রাস্তায় কিন্তু বিক্ষোভ দেখা যাচ্ছে। আজকের আর্থসামাজিক পরিস্থিতিতে উন্নয়নের জন্য, বিদেশি বিনিয়োগ আনার জন্য যে কাঠামো সৌন্দর্য দরকার, নিশ্চয়ই ফুটপাত পরিষ্কার করা হবে, কিন্তু তার একটা তো মানবিক মুখ থাকবে। আমরা দেখলাম মাননীয় মন্ত্রী তিনি ফুটপাত বাসিনীকে বলছেন, কি এখানে কেন হচ্ছে, কিসের দুধ ফোটানো, এর বাচ্চার জন্য কেন হবে। পুলিশকে বলছেন একটা রাষ্ট্রযন্ত্র, তার অন্য কোনো কাজ নেই, সে ফুটপাতে গরিবতম পরিবারের এক পথ শিশুর বাচ্চার দুধ ফোটানোর দুধ, সেটাকে সরাবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই অভিমুখ এবং দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছি। মাননীয় মন্ত্রী যদি সেই ভদ্রমহিলাকে জিজ্ঞাসাবাদ করতেন, এবং ওনাদের হাতে সরকার আছে, পুলিশ আছে, রাষ্ট্রযন্ত্র আছে, কোন হোমে নিয়ে যাওয়া যেতে পারে, কোথায় আশ্রয় দেওয়া যেতে পারে, সেগুলো যদি একটা বিকল্প ব্যবস্থা করতেন, তার বদলে ওইভাবে ধমক, একটা গরিবতম পরিবারকে যদি ওইভাবে ধমক দেওয়া হয়, সেটা অত্যন্ত দৃষ্টিকটু। দেখুন, হাজার হোক মা, বাচ্চা এবং বাচ্চার জন্য দুধ গরম, এখানে কি রাষ্ট্রযন্ত্র একটু সময় দিতে পারতো না? তাদের সরাবার, স্থানান্তরিত করার একটা প্রসেস, সেটা তারা দিতে পারতেন। তার বদলে যে একটা অগ্নিশর্মা রূপ দেখালেন অগ্নিমিত্রা পাল, আমরা সেই অংশটির প্রতিবাদ করে মানবিক মুখ থাকা উচিত, আমরা সেইটা বলেছি। এবং আমরা যে ঠিক বলেছি তার প্রমাণ হচ্ছে গোটা বিজেপি, ইনক্লুডিং মিনিস্টার, অনারেবল মিনিস্টার, তারা এখন জাস্টিফাই করতে লেগেছে। মানে এতটাই ধাক্কা খেয়েছেন, মানুষ এটা সমর্থন করেনি। এভাবে এটা সমর্থন করা যায় না। গরিব পরিবার, গরিবতম পরিবার বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, একটু মানবিক মুখ দরকার ছিল। উনি ঘুরছেন, পরিষ্কার করছেন, শহরের বিশেষ বিশেষ জায়গায় যাচ্ছেন, এমন কিছু জায়গা আছে সেখানে আবার উনি যাচ্ছেন না। যদি ফুটপাত গড়িয়াহাটে, যদি ফুটপাত পার্ক সার্কাসে, যদি ফুটপাত শ্যামবাজারে সমস্যায় থাকে, ফুটপাত বড় বাজারেও সমস্যায় আছে। আমরা তো এখনো অব্দি দেখতে পেলাম না যে বড় বাজারেও যে সমস্যা, সেখানে কোনো সমাধানের আলো নিয়ে তিনি গেছেন। আমরা হকার বন্ধুদের নিশ্চয়ই বলবো, আপনারা একটু ভেবে চলুন, অসুবিধে যাতে না হয়, এমন কিছু করবেন না যাতে। বাট আজকের দিনে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে একজন সামান্য ফল বিক্রেতা, হকার, তাদের রুটি রোজগারের জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এগুলো একটু মানবিক মুখ রেখে করা উচিত। ফলে ফলে মাননীয় মন্ত্রী আজকে যে এত ক্লারিফাই করতে হচ্ছে, সে ক্লারিফাই করতে হতো না যদি ওখানে তিনি মিডিয়া, পুলিশ, প্রশাসন নিয়ে গিয়ে একটা গরিব ফুটপাতবাসী মহিলার একটা বাচ্চা, তার দুধ ফোটানোটা রাষ্ট্রশক্তির প্রয়োগে বন্ধ না করতেন, তাহলে এত ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়তো না। আমরা কিন্তু উন্নয়ন
রাস্তা পরিষ্কার এসবের ব্যাপার নেই। হীরক রাজার দেশে দেখেছেন? হীরক রাজার দেশে দেখেছেন? হীরক রাজার দেশে যখন অন্য রাজাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাকে পথের ধারে যাতে গরিব মানুষ দেখা না যায়, তাই হীরক রাজা নির্দেশ দিয়েছিলেন যে সেখান থেকে সব গরিবদেরকে সরিয়ে বন্দি করে ফেলা। সেই দৃশ্যটা মনে আছে? যে গরিবদের ঘর ভাঙছে রাষ্ট্রের পেয়াদা, আর একটা বাচ্চা বসে কাঁদছে সেই শিবিরে। সেই শিবিরের পুনরাবৃত্তি করে দিয়েছেন আগের দিন অগ্নিমিত্রা পাল। উনি বলেছেন মানবিকতার কার কাছে শিখবেন না, তবে হ্যাঁ ওনার গতকাল ওটা বুঝিয়ে বলা উচিত ছিল। উনি যে টেম্পারামেন্ট যে ব্রুজ করেছেন সেটা ঠিক নয়। আমরা তো বলছি, আমরা তো এই জায়গাটাকেই প্রতিবাদ করছি। মানবিকতা কেন শিখবেন? উনি এত বয়স্ক, এত সিনিয়র মহিলা, এই বয়সে কি শেখা যায়? এই বয়সে যার যা অভ্যাস তাই থাকবে, উনি শিখবেন কেন? আমরা একবারও শেখাতে চাই না। বন্যার জল দেখতে গিয়ে যদি তার সৌন্দর্য মনে হয়, কে শেখাবে যে ওটা বলা উচিত নয়? বন্যার জল দেখতে গেলেন, মানুষ ডুবে আছে, গবাদি পশু ডুবে আছে, সর্বনাশ হচ্ছে, উনি বলছেন কি সৌন্দর্য, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম বন্দে মাতরম বলে একটা গান গিয়ে দিলেন। তো কে শেখাবে যে ওটা হওয়া উচিত নয়? ওখানে ওই গানটা আসে না, ওখানে মানুষ ডুবছে। জলের ওই সৌন্দর্য সাধারণ সৌন্দর্য, জলরাশি সাধারণ সৌন্দর্য, আর বন্যার জলের ভয়াবহতা, এই দুটোতে কমন গান হতে পারে না। কি শেখাবে? আমি শেখাবো? পাগল না মাথা। কিন্তু উনি যদি অনুধাবন করে থাকেন যে আমাদের আপত্তিটা কোথায়, ফুটপাত সাথে আমাদের আপত্তি নেই, কিন্তু যে অ্যাটিটিউড নিয়ে একটা বাচ্চার দুধ ফোটানো বন্ধ করে উৎখাতের কথা বলা হচ্ছে, সরানোর কথা বলা হচ্ছে, আমরা সেই জায়গাটায় বলেছি একটা পুনর্বাসন। আপনি তো মন্ত্রী, আপনার হাতে তো ক্ষমতা, আপনার নারী ও শিশু কল্যাণ দপ্তর রয়েছে, ব্যবস্থা করুন। এইটা বলার জন্যই তাহলে আমরা প্রতিবাদ করেছি বলেই তার আজকে এটা মনে হয়েছে যে এটা আমরা কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত হয়নি, ওনার মনে হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে লেখা আছে যে ফ্যাসিস্টকে গুলি করে। আরেকটা বিষয় আছে, আমি আসছি। গতকাল দেখেছি যে রাজ্যের বিধানসভার স্পিকার পোষিত প্রভিশনাল অপোজিশন লিডার পালিশ একটি বিষয় মিডিয়ায় হঠাৎ আনা হয়েছে যে 21শে জুলাইয়ের শহীদ রঞ্জিত দাসের পুত্রকে তিনি বলছেন তারা 21শে জুলাই 1993 শহীদ হয়েছিলেন, কিন্তু তাতে তাদের কিছু কিভাবে ক্ষতিপূরণ হবে ইত্যাদি ইত্যাদি। এতকাল বাদে এই প্রভিশনাল অস্থায়ী ঠিকা বিরোধী দলনেতা যিনি বিজেপি এবং স্পিকার পোষিত, সেখানে আমরা পরিষ্কার বলছি যে শহীদদের পূর্ণ শ্রদ্ধা সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদদের কিভাবে পরিবারের পাশে, শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কাছ থেকে শিখবেন না। যে শহীদ পরিবারের যে ছেলেটির কথা বলা হচ্ছে, সে সেই শহীদ পরিবারের সেই শহীদের ছোট ছেলে। 1993 সালে 21শে জুলাই মৃত্যুর পর, শহীদ সিপিএম এর হাতে মৃত্যুর পর তার স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেলে চাকরি দেওয়া হয়েছিল। রেলে ওনারা আগে থাকতেন গাইঘাটায়, এরপর ক্রমশ পরে চলে আসেন হাওড়ায়, এবং সেই অনুযায়ী চাকরির ট্রান্সফারও হাওড়ায় নিয়ে আসা হয়। এরপর সেই শহীদের স্ত্রীর দুটি সন্তান, বড় ছেলেটিকে এই মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছেন। স্ত্রী রেলে চাকরি, ছেলেটি বোধহয় নবান্নতেই চাকরি। ছোট ছেলে এখন চাকরি বা তাকে কেউ কিছু বুঝিয়েছে, তিনি স্পিকার পোষিত বিজেপির বিটি চাটনের কাছে গিয়ে ছবি তুলেছেন। আমরা তাকে কি বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল
তাকে দরকার হলে কে চাকরি দেবে, আমরা কারোকে কিছু বাধা দিতে যাচ্ছি না। কিন্তু শহীদ পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি এবং চাকরি দেননি, এত বড় মিথ্যাটা যেন ঘটনা না হয়। দরকার হলে আপনারা তাদের বাড়ি যান। শহীদের স্ত্রী রেল দপ্তরে চাকরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তার বড় ছেলে যখন বড় হয়েছে তাদের অনুরোধে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরকারি চাকরি দিয়েছে। এখন ছোট ছেলেটি বড় হয়েছে। এর বাইরে আর্থিক সাহায্য কি কি সেটা আমি আর এখানে উচ্চারণ করছি না, রুচি বিরুদ্ধ। ফলে একটি কমিটির রিপোর্ট বেরোলো সিপিএম জমানার ঘটনায়, তদন্ত হলো এসে তৃণমূলের সময়, কারণ সিপিএম তদন্ত করেন। এখন যদি এই বিজেপির বিটিং, তাওয়াল, চাটন, বালিশ বিজেপির হয়ে যারা ঘেউ ঘেউ করছে, তারা যদি এটা বোঝাতে যায় যে শহীদ পরিবার এখন এসেছেন, এতদিন চাকরি দেওয়া হয়নি, তারা বলবেন চাকরি দিতে, এত বড় মিথ্যাচার যেন না হয়। মিথ্যাচার। আমি মিডিয়ার অনুরোধ করব, যারা যারা গতকাল এই কভারেজটা করেছেন, দয়া করে এই কন্ট্রাডিকশনটা কিন্তু দেবেন। এখন শহীদ পরিবারে যদি একাধিক ব্যক্তি থাকেন, সবসময় কি সকলকে চাকরি দেওয়া টেকনিক্যালি সম্ভব হয় না? সবাই চাকরি করার বয়সে থাকে। যিনি মারা গেছেন তার স্ত্রীকে রেলের চাকরি, চাকরির সুবিধার জন্য, বাসস্থানের সুবিধার জন্য তাকে সেই জায়গায় ট্রান্সফার করিলাম। আর্থিক সাহায্য, প্রত্যেক বছর শহীদ দিবসের সম্মান, এবং তার বড় ছেলেরও চাকরি। এখন ছোট ছেলেকে বুঝিয়ে নিয়ে গিয়ে ওখানে ছবি তোলানো হচ্ছে, তো মহা মুশকিল। এবং মিডিয়ার একটা অংশ সেটা দেখাচ্ছে না, আপনারা খোঁজ নিলেন না, একবার জিজ্ঞাসা করলেন না, এবং কত নোংরা কথা বলা হচ্ছে। চাটন, বালিশ একটা ধর্ষণের আসামি কুলাঙ্গার, সে বলছে শহীদের রক্ত নিয়ে শহীদদের উপর দাঁড়িয়ে ক্ষমতায়। আরে শহীদদেরকে সম্মান দেওয়া, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো মমতা ব্যানার্জির থেকে বেশি আর কেউ করেছে? আর 93 ঘটনা, তখন থেকে দায়িত্ব পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ মালটা বালিশ চাটছিল, এখন বিজেপির জুতো চাটতে গেছে, তখন মনে পড়লো? বালিশ চাটা মাল, ধর্ষণের আসামি, পাঁচটা ওখানে গেছে, শহীদদের নিয়ে রাজনীতি করছে। কোথায় ছিল 93 সালের 21শে জুলাই? আপনাদের সামনে যে এখন কথা বলছে কুণাল ঘোষ, সেই 93 সালের 21শে জুলাই মমতা ব্যানার্জিকে যখন হত্যার চেষ্টা করেছে সিপিএম, পুলিশের গাড়ি থেকে নিজের গাড়িতে ভাগ করে শেষ পর্যন্ত মেয়র রোড, এসএসকে ঘুরে উডল্যান্ডসে ভর্তি করে দিয়েছে। এরা কোথায়? এইসব চাটন, বালিশ, গদ্দার, বেঈমান, কুলাঙ্গার কোথায় ছিল? সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, যারা যারা গতকাল এই চাটন বালিশের এই মিথ্যা ন্যারেটিভ প্রচার করেছেন, দয়া করে আজকে এই ক্লারিফিকেশনটা আপনারা একটু মানুষের কাছে পৌঁছে দেবেন। বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে লেখা রয়েছে যে ফ্যাসিস্টকে গুলি মারার স্লোগান। এখন হচ্ছে যে এই স্লোগান কারা লিখছে এবং এই স্লোগানকে এতদিন রাখতেই বা দেওয়া হচ্ছে কেন? এবং কোনো বিশ্ববিদ্যালয়ে কি ধরনের গুলি মারার স্লোগান লেখা যেতে পারে? গুলি মারার স্লোগান আমরা সমর্থন করি, কোনো গুলি মারার স্লোগান লেখা যেতে পারে, এটা হতে পারে। এই গুলি মারার স্লোগান আমরা শেষ শুনেছি কিন্তু বিজেপির একাংশের লোকজনের মুখে, পশ্চিমবঙ্গে নয়, অন্য জায়গায় বেশি। গুলি মারো সালো আমরা নিন্দা করেছিলাম। ফ্যাসিবাদী তাদের আমরা গণপ্রতিরোধ, মতাদর্শগত আন্দোলন, মানুষের দরবারে গণতান্ত্রিক ভাবে পরাস্ত করব, গুলি মারা স্লোগান হতে পারে না। এর জন্য আবার যেন এরা কোনো গুন্ডা না পাঠিয়ে বসে, তো মহা মুশকিল। যদি আইনে ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন কারা লিখেছে, কেন লিখেছে, তারা খতিয়ে দেখুন। গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। যা হবে মতাদর্শগত লড়াই, গণতান্ত্রিক ভাবে হবে। বিশ্ববিদ্যালয়ের গরিমা বাড়ে ধরনের স্লোগান লেখা না, এই ধরনের স্লোগান অকারণ বিতর্ক টেনে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিজেপির গুন্ডারা হামলা করেছিল, মানুষ তাদের সমালোচনা করেছে, কিন্তু এই অকারণে এই ধরনের স্লোগানগুলো দিয়ে যে গুন্ডামি ইস্যুটাকে ডাইলুট করে বিতর্কটাকে যারা নিজেদের ঘাড়ে টেনে আনছেন তারা বুদ্ধিমানের কাজ করছেন। এই ওই গুলি মারা স্লোগানকেও সমর্থন করে। তাণ্ডবের ঘটনার আজকে 4 দিন কেটে গেল, 5 দিনের মাথায় এখনো কোনো গ্রেপ্তারি হলো না। গ্রেপ্তারি সত্য সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয়ে হামলা হলো, নজিরবিহীন ভাবে দেশের কাছে আমাদের মুখ পুড়লো, রাতের অন্ধকারে আগুন জ্বালাতে বড় কনস্পিরেসি বহিরাগতরা ঢুকলো, ছাত্রছাত্রীদের উপর হামলা হলো, অথচ কোনো অ্যারেস্ট হচ্ছে না। একটা জঙ্গল রাজ, পুলিশ রাজ, দলদাস পুলিশ, একটা জঙ্গল রাজ চলছে। একটা বিশ্ববিদ্যালয় দেশের টপ 10 এর অন্যতম, সেখানে হামলা, বহিরাগত, গুন্ডামি, ফুটেজ দেখা যাচ্ছে কারা কারা ছিল, অ্যারেস্ট হচ্ছে। এন্টালি থানায় তালা মেরে দিয়ে গেল, আসল কালপিট কারা, অ্যারেস্ট হচ্ছে না। অবিলম্বে যাদবপুরে যারা মাঝরাত্রে হামলা করেছে এবং যারা তার পৃষ্ঠপোষকতা করেছে তাদের অ্যারেস্ট করা। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে যে কারা হামলা করছে। আমরা বলছি তো পুলিশ সংগ্রহ করছে না। সিসিটিভি ফুটেজ চিহ্নিত করা যাচ্ছে, দেখা যাচ্ছে, পুলিশ তদন্ত করছে না, পুলিশ অ্যারেস্ট করছে না। তাহলে যারা হামলা করছে তাদের সাহস বেড়ে যাচ্ছে, নিরাপত্তা আরো বিঘ্নিত হবে। যে আজকের পশ্চিমবঙ্গে কোন বিশ্ববিদ্যালয়ে ঢুকে রাতে গুন্ডামি, হামলা, অগ্নিসংযোগের চেষ্টা করলেও এবং ধরা পড়ে গেল, পুলিশ অ্যাটলিস্ট গ্রেপ্তার করে না, তদন্তের আওতায় আনে না। আত্মবিশ্বাস বেড়ে যাবে গুন্ডাগুলো। যাদবপুরের ঘটনায় এবিভিপি তার বিন্দুমাত্র লজ্জিত বা বঞ্চিত না। তারা বলছে যে এই ধরনের ঘটনা হবে, প্রেস কনফারেন্স করে কালকে বলেছে। তো আজকে এইটি দক্ষিণাপন থেকে যাদবপুর পর্যন্ত তারা মিছিল করছে। এটা পুলিশ এবং বিজেপি এগুলো করাচ্ছে, পেছনে পুলিশের সাপোর্ট আছে। তাই প্রকাশ্যে একটা বিশ্ববিদ্যালয়ে হামলা করার পর, লজ্জাজনক কাণ্ড করার পর, তারপরে যদি গ্রেফতার না হয়, পুলিশ ব্যবস্থা না নেয়, উল্টে পুলিশ প্রশাসন এবং তাদের চালকরা বলে আমরা পাশে আছি, তোমরা এসব চালাও, সেই কারণেই এই ধরনের সাহস পাচ্ছে। এটা অত্যন্ত অরাজকতা, একটা অ্যানার্কির দিকে ঠেলে দিচ্ছে। গুন্ডারাজ, পুলিশ রাজ, বিজেপি যেটা করছে এটা শুধু শিক্ষাক্ষেত্র নয়, চারপাশের এলাকা, সমাজটাকে দূষিত করছে। বামেদেরও মিছিল আছে যাদবপুর নিয়ে, তারা বামেরা তারা মিছিল করতেই পারে। তৃণমূল ছাত্র পরিষদ কড়াভাবে এই বিজেপির এই গুন্ডাগার্দি হামলার তীব্র বিরোধিতা করেছে। আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছি, এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। তৃণমূল ছাত্র পরিষদের তো প্রতিষ্ঠা দিবস 28 তারিখ, 28 আগস্ট, কি মানে ভাবছেন? 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে, বিরাট ছাত্র সমাবেশের মধ্যে দিয়ে পালিত হবে, তার সব রকম প্রস্তুতি চলছে। রাজনীতির সম্ভাবনা আছে। আমি আবার বলছি, যেহেতু যেটা কোর্টে কেন জিজ্ঞাসা করছেন, আমরা তো চাই সেটা, আর যেটা কোর্টে বিচারাধীন আমি কি করে মন্তব্য করব? বলছি যে আজকে দুটো প্রান্তে রাজ্যে দুই বিজেপি কর্মী তারা খুন হয়েছে। বিরোধীদের বক্তব্য ছিল যে তাদের প্রতি অ্যাটাক করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলের নেতা কর্মীদের খুন হচ্ছে। বিজেপির মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। বিজেপি বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মারামারি ফুটে যাচ্ছে। শুধু তো বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপি, নব্য বিজেপি, 4 তারিখ দুপুর 12টার পরের বিজেপি, সবাই এখন দাদাগিরি, তোলাবাজি, নানা স্বার্থে কে কোন এলাকার দখল নেবে, কে কাকে চমকিয়ে তোলা তুলবে, তোলার টাকার ভাগ কে নেবে, নানা অভিযোগ আসছে। তো ফলে বিজেপির গোষ্ঠীবাজি, বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বিজেপির দাদাগিরি, বিজেপির তোলাবাজি, এইসব অভিযোগ নিয়ে তো তাদের নেতারাই তিনি বিরক্ত হয়ে আছে। ফলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, দয়া করে যেন বাকিদের উপর না চাপায়। এই খুন কি বিজেপি করছে বলছে? আমি সেটা বলিনি, আমি বলেছি বিজেপির সব দিক থেকে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির আদি, তৎকাল, নব, সদ্য, কে এলাকা দখল করবে, কে কার কাছ থেকে তোলা তুলবে, কে মিষ্টির দোকানে যাবে, কে অমুকের দোকানে যাবে, নানা ধরনের খবর আসছে। এতটাই খবর আসছে যে নেতাদের বিকৃতি দিতে হচ্ছে। ফলে এলাকা দখলের লড়াই না টাকার লড়াই আমরা তো জানি না। ওদের নেতাদের বিবৃতি থেকে দেখছি তারাই নীতি বিরক্ত এবং তারাই উদ্বিগ্ন, যদিও তাদের কথা কেউ শুনছে না। এই গুন্ডাগার্দি গোষ্ঠীবাজি চলছে।
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে, এর সঙ্গে তো আর তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এই প্রসঙ্গে আপনি যে কালকে রাজারহাট কেন্দ্রে নেমেছিলেন পীযূষ কামড়িয়া জিপি, দেখা যাচ্ছে যে থানার বাইরে গিয়ে তিনি পুলিশকে চমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন এবং সেটা নিজের ফেসবুক পেজে আবার সেটা লাইভ হচ্ছে। হ্যাঁ, সগর্বে থানায় হুমকি দিচ্ছিলেন এমএলএ মশাই। পীযূষ কানোরিয়া তাকে দেখলাম